নমস্কার প্রিয় দর্শক, প্রথমে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ 30টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। আগস্টে টাকা ছাড়ার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর, খুশিতে যোগ্যরা। 5 লাখ অবধি ফ্রি চিকিৎসা, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা কারা পাবেন, আবেদন পদ্ধতি জানুন। মমতার আমলের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। মুখে এনসিপিআই, খাতায় তৃণমূল। ফেড স্পিকারের কাছে অভিষেক, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি, জ্ঞান সীমিত কটাক্ষ কাকুলির। বিধায়ক অসীমার ঘনিষ্ঠ গ্রেফতার, ধৃত তৃণমূলের পটলকে ডিম পটল ছুটতে থানায় গেলেন বিজেপি কর্মীরা। হইচই। শুভেন্দু জেলে দেখতে চায়, নির্দেশের 24 ঘন্টার মধ্যেই কেশপুরে গ্রেফতার তৃণমূল নেতা টয় পাকরাও। নিট কাণ্ড, 24 ঘন্টা সংসদ থেকে বিরোধীদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি শাহ, বক্তৃতা শুনতে রাজি নন রাহুল। রাম মন্দিরের কর্মখালি, নিরামিষাসী তো পইতে আছে, ইন্টারভিউতে আর কি প্রশ্নের মুখে পড়েছেন সিইউ পদপ্রার্থীরা। আইএসআই যোগ সন্দেহে পাক নাগরিক গ্রেফতার হাবড়ায়, সূত্র ধরে কলকাতায় পাকড়াও এক, নজর ছিল সেনা এবং রেলের উপর। দুদিনে উলুবেড়িয়া পুরসভার 19 কাউন্সিলরের পদত্যাগ, ভেঙে চুরমার আরও এক পুরবোর্ড। নেতাজিকে অসম্মানে পুলিশকে কঠোর ব্যবস্থা নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ। মহিলার অভাব, বিয়ের জন্য হাহাকার, নিঃসঙ্গ পুরুষদের কিভাবে ফাঁসাচ্ছে ভুয়ো কনেরা। সৌদির অস্ত্রবাহী জাহাজে হাউতির হামলা, বাব আল মানদেবে 3 পাকিস্তানি সহ 6 জনের মৃত্যু। সাইবার মামলায় বিপর্যস্ত আমেরিকার 7 প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা, বদলা নিচ্ছে ইরান। বদলের বাংলায় বিজেপি সরকারের 100 দিন, আসতে পারেন শাহ, রয়েছে একাধিক কর্মসূচি। গণধলাই বাদ দিয়ে চোরকে কেন ছেড়ে দিল, রাগে দাদাকে গুলি করে মারল ভাই। গিয়েছিলেন কাঠমান্ডু, যাচ্ছিলেন বাংলাদেশ, ধৃত পাক নাগরিকের রৌফের জন্য সীমান্তের বা পারে অপেক্ষায় ছিলেন জনৈক পাভেল। প্রতিবেশী হিসাবে সঙ্গে থাকতে গিয়ে ফাপড়ে পড়লাম, দাবি আর্জি করে নির্যাতিতার দেহ দ্রুত সৎকারের অভিযুক্ত সঞ্জীবের। কাকিমা ডাক দিয়ে দাঁড় করিয়ে টান বেনে সোনার হাত ছিঁড়িয়ে নিল দুষ্কৃতীরা, পুজোর থালা হাতে হতবাক বালির বৃদ্ধা। চাকরি পিছু 6 লক্ষ, পুরসভায় 284 জনের অবৈধ নিয়োগ থেকে সুজিতের অ্যাকাউন্টটি 9 কোটি, আদালতের দাবি ইডির। স্বামীর সদ্য কেনা গাড়ি নিয়ে ড্রাইভিং শিখতে গিয়ে কেষ্টপুরে পুকুরে পড়লেন বধূ, প্রায় 1.5 ঘন্টা চেষ্টার উদ্ধার নিতর দেহ। কানওয়ার যাত্রা শেষ, হরিদ্বারে হাজার হাজার প্লাস্টিকের বোতল ভর্তি প্রস্রাব, 7,000 টন আবর্জনা। 17 আগস্ট থেকে ঢুকবে অন্নপূর্ণা টাকা, ঝাড়াই বাছাই পর্ব নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। মমতা জামানা ইস্যু, সমস্ত ওবিসি ভি সার্টিফিকেট বাতিল, রায় কলকাতা হাইকোর্টে। আসন পুনর্বিন্যাস হতে দেব না, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। এগিয়ে আসছে দিন, আগস্ট মাসের 17 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে সেই লক্ষ্যে প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনা সহজসরল প্রকল্প নিয়ে করা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলে বাঁকুড়ায় 7 জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে অন্নপূর্ণা যোজনা সহজসরল প্রকল্পের কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে। তার স্পষ্ট নির্দেশ, 6টা প্রজেক্ট যেন প্রকৃত প্রাপকদের কাছে যায়। তার মধ্যে রাজ্যে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় অন্নপূর্ণা যোজনার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আর 6টি প্রজেক্ট প্রকৃত প্রাপকদের কাছেও যেন হেরে যায়। 1 অন্নপূর্ণা যোজনা, 2 আয়ুষ্মান ভারত এবং যারা আয়ুষ্মান ভারত পাবেন না, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। 3য় বিকশিত ভারত, আমরা 125 দিনের কাজ দেব, 25,500 টাকা বছরে পাবে পরিবারগুলি। 4র্থত প্রধানমন্ত্রী আবাস, 25 লক্ষ বাড়ির নাম নথিভুক্ত হয়েছে, আরও যদি থাকে চিহ্নিত করে দিন, সবাইকে বাড়ি দেব। মুখ্যমন্ত্রী আরও বলেন, তার সঙ্গে প্রধানমন্ত্রীর সূর্যঘর, রাজ্যে মাত্র 4,500 বাড়িতে এখন অবধি প্রধানমন্ত্রীর সূর্যঘর আলো লাগাতে আমরা পেরেছি। নল আছে, জল নেই। জলজীবন মিশনের কাজকে সম্পূর্ণ করতে আমরা সব দিক থেকে একটা বহুমুখী উন্নয়নের কথা বলে গেলাম। উল্লেখ্য, চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে দেরি হয় চিন্তায় আবেদনকারীরা। যদিও সম্প্রতি সকলে চিন্তা কাটিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, 17 আগস্ট থেকে 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে। 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে, কিন্তু আমরা এই মাসে 17 আগস্ট থেকে 3,000 টাকা করে
ভেরিফাইডদেরকে অ্যাকাউন্টে টাকা পাঠাবো। তিনি আরও বলেন, প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার হয়ে যাবে। পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আয়ুষ্মান ভারত যোজনা চালু হয়েছে, তবে এমন অনেকে আছেন যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তাদের চিন্তা দূর করে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা এনেছে রাজ্য সরকার। আয়ুষ্মান ভারতের মতো এই প্রকল্পেও বছরে 5 লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, আবেদন পদ্ধতি কি, জেনে নেওয়া যাক। যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা যাতে সঠিক উপভোক্তারাই পান তা নিশ্চিত করতে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। এই প্রকল্পের যাবতীয় যোগ্যতা মান পূরণ করলে এই স্কিমের সুবিধা পাওয়া যাবে। সরকার জানিয়েছে, যেসব পরিবারের বার্ষিক আয় 8 লক্ষের টাকার বেশি তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008-এর অধীন থাকা অবসরপ্রাপ্ত কর্মরত কর্মীরা, 1954 সালের CGHS এর অধীনে থাকা অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মীরা এবং 1948 সালের এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স আইনের অধীনস্থ কর্মীরাই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। এছাড়াও কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা, পঞ্চায়েত বা পুরসভার সংবিধিবদ্ধ নিগম, ট্রাস্ট বা বোর্ডের নিজস্ব কোনো গোষ্ঠী স্বাস্থ্য বীমার অধীন থাকা অবসরপ্রাপ্ত কর্মরত কর্মীরা, কেন্দ্র, রাজ্য, আধা সরকারি সংস্থা, নিয়মিত চিকিৎসা ভাতা পাওয়ার কর্মী এবং পেনশনভোগীরা, এশআইআর প্রক্রিয়ার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিরা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন না। তবে ট্রাইব্যুনালের নাম বিচারাধীন থাকলে আবেদন জানানো হবে। পাশাপাশি 70 বছরেরও বেশি প্রবীণ নাগরিকরাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, কারণ তারা আয়ুষ্মান ভারত যোজনা পাবেন। জানা গিয়েছে, আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট https.beneficiary.nhA.gov.in এগিয়ে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় আবেদন করা হচ্ছে। পাশাপাশি অফলাইনেও আবেদন জানানো যাচ্ছে। এর জন্য পরিবারের প্রত্যেক সদস্যের আধার নাম্বার, খাদ্যসাথী ডিজিটাল রেশন কার্ড এবং পরিবারের বার্ষিক আয় 8 লক্ষেরও কম এই মর্মে একটি স্বঘোষিত ইনকাম সার্টিফিকেট লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সব বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের সব ওবিসি এবং ওবিসি বি সার্টিফিকেট বাতিল করা হলো বুধবার। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, এখন আর ওবিসি এ এবং ওবিসি বি বলে কিছু নেই। ফলে ওই ধরনের জারি করা সমস্ত সার্টিফিকেট বাতিল করা হলো। বিজেপি সরকার ক্ষমতায় এসে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দিয়েছে। তারা ওবিসিতে একটি ক্যাটাগরি রেখেছে। এমতো অবস্থায় মমতা সরকারের আমলে তৈরি হওয়া নিয়মে জারি হওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। 2010 সালে রাজ্যের ওবিসি সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করা হয়, ওবিসি এ এবং ওবিসি বি। তৃণমূল আমলে নতুন 66টি সম্প্রদায়কে ওবিসির অন্তর্ভুক্ত করা হয়। 2024 সালে কলকাতা হাইকোর্ট নতুন 66টি সম্প্রদায়ের ওবিসি অন্তর্ভুক্তি বাতিল করে দেয়। এরপরে তৎকালীন তৃণমূল সরকার শ্রেণীবিন্যাস ওবিসি এবং ওবিসি বি তালিকার বদল করে। সুপ্রিম কোর্ট তার উপরে স্থগিতাদেশ দেয়নি, সেই মোতাবেক ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়। বিজেপি সরকার ক্ষমতায় এসে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দেয়। তারা ওবিসিতে একটি ক্যাটাগরি রাখে। অন্যদিকে সুপ্রিম কোর্ট থেকেও মামলা তুলে নেয় রাজ্য। এই পরিস্থিতিতে তৃণমূল আমলে ইস্যু হওয়া সব সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট। 2010-এর আগে ইস্যু হওয়া সব সার্টিফিকেট বৈধ বলে গণ্য করা হচ্ছে। তৃণমূল আমলে ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 17% করা হয়েছিল। তা নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। নতুন সরকার ওবিসি তালিকায় ফের 7% ফিরিয়ে এনেছে। 74টি সম্প্রদায়কে বাদ দিয়ে নতুন ওবিসি তালিকা প্রকাশ করেছে। আপাতত 66টি জনজাতি সংরক্ষণের আওতায় রয়েছে। তৃণমূল থেকে বেরিয়ে 20 জন সাংসদ অখ্যাত দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টিতে মিশে গিয়েছেন বলে প্রকাশ্যে ঘোষণা করেছেন, কিন্তু তাতে এখনও স্বীকৃতি দেননি লোকসভার স্পিকার ওম বিড়লা। গত জুলাই মাসেই 20 জন সাংসদ পদ খারিজ করেছেন। খারিজে স্পিকারের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। বুধবার ফের স্পিকারের সঙ্গে দেখা করলেন অভিষেক। তার বক্তব্য 20 জন মুখে বলছেন তারা এনসিপিআই। অন্যদিকে সংসদে তারা যখন বক্তৃতা করছেন তখন তাদের নামের পাশে লেখা থাকছে AITC, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এটা হতে পারে না। সংসদ চত্বরে সংবাদ মাধ্যমের মুখোমুখি অভিষেক বলেন, আমাদের আসন যে পরিবর্তন করা হয়েছে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। এখন আমাদের আসন এই সমস্ত এনসিপিআই সাংসদের পাশে দেওয়া হয়েছে, যারা বিজেপির দিকে চলে গিয়েছেন, অথচ তাদের এখনও কোনো সরকারি স্বীকৃতি দেওয়া হয়নি। সংসদে 10ম তফসিল কার্যকর করে এই 20 জনের সাংসদ পদ খারিজের দাবিতে ফের সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে স্পিকারের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন সৌগত রায়, কীর্তি আজাদ এবং প্রতিমা মণ্ডল। অভিষেক বলেন, স্পিকার যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সাংসদ পদ খারিজের আবেদনগুলির নিষ্পত্তি করেন সে বিষয়ে সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছেন। আইন এবং প্রযোজ্য বিচার বিভাগীয় নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যদি স্পিকার এই আবেদনগুলির বিষয়ে সিদ্ধান্ত না নেন, তাহলে আমি বাধ্যই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হব এবং
আদালতের হস্তক্ষেপ চাইব। আদালতে অভিষেকের এই যাওয়ার হুঁশিয়ারিকে খুব একটা আমল দিতে চাননি এনসিপিআইতে নাম লেখানো বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদাস। তিনি বলেন, লোকসভার বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, অন্য কেউ তাতে হস্তক্ষেপ করতে পারেন না। যিনি এসব বলছেন তার সংসদীয় রাজনীতি সম্পর্কে জ্ঞান সীমিত। একের পর এক গুরুতর অভিযোগে গ্রেফতার হুগলির ধনেখালির বিধায়ক অসীমা পাত্রের ঘনিষ্ঠ সৌমেন ঘোষ ওরফে পটল। বুধবার তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় কাঁচা ডিম পটল নিয়ে ধাওয়া করলেন বিজেপির একদল কর্মী। ধৃত পটলের দাবি তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। সৌমেন ওরফে পটল এখনও ধনেখালি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। দীর্ঘদিনের বিধায়ক অসীমার ঘনিষ্ঠ বৃত্তের নেতা হিসেবে পরিচিত তিনি। মঙ্গলবার রাতে পটলকে গ্রেফতার করে পুলিশ। তোলাবাজি সহ বিরোধী দলের কর্মীদের বাড়ি ভাঙচুর, তাদের মারধর, বাড়িতে অগ্নিসংযোগের মতো নানা অভিযোগ উঠেছে। রাজ্যের শাসক দলের দাবি 2021 সালের বিধানসভা নির্বাচনের পর পটলের অত্যাচার লাগাম ছাড়া হয়েছিল। গত কয়েকটি পঞ্চায়েত নির্বাচনে ধনেখালিতে বিরোধীদের ভোটে লড়তে দেওয়া হয়নি। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে পটল এবং তার দলবলের হাতে মার খেয়েছেন প্রার্থী হতে ইচ্ছুক বিরোধী নেতাকর্মীরা। আবার তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে পটলের নির্দেশে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, অসীমা পাত্র ধনেখালির বিধায়ক হলেও গোটা এলাকার নিয়ন্ত্রণ ছিল পটলের হাতে, তাই তার বিরুদ্ধে পুলিশের অভিযোগ করেও লাভ হয়নি। সম্প্রতি ধনেখালি লোকবাটি গ্রামের বাসিন্দা শেখ মোহাম্মদ ইব্রাহিম অভিযোগ করেন যে গত 16ই জানুয়ারি তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় তৃণমূল, বাইক পুড়িয়ে দেওয়া হয়, বেধড়ক মারধর করার প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতীরা। গত 6ই আগস্ট ধনেখালি থানায় ওই নিয়ে অভিযোগ করেন ইব্রাহিম। বিধায়ক অসীমা পটল সহ মোট 19 জনের নাম অভিযোগ দায়ের হয়। বুধবার ডিম পটল নিয়ে পটলকে আক্রমণের অপেক্ষায় ছিলেন বিজেপি কর্মীরা। তাদের বাধা টপকে থানা থেকে প্রিজন ভ্যানে তোলা হয়। চুচুড়া আদালতে যাওয়ার পথে পটল বলতে থাকেন, আমি রাজনীতির শিকার, ষড়যন্ত্র হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি, 24 ঘন্টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের তৃণমূলের এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, সাধারণ মানুষ তথা বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের ভীতি প্রদর্শন করে টাকা তুলতেন তিনি। স্থানীয় সূত্রের খবর, ধৃত ব্যক্তির নাম আসিফ ইকবাল, তবে কেশপুরে তিনি অধিক পরিচিত টয় নামে। কেশপুর যুব তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন তিনি। বুধবার গ্রেফতার করা হয় টয়কে। বুধবারই তাকে মেদিনীপুর আদালতে হাজির করায় কেশপুর থানার পুলিশ। পুলিশের একটি সূত্রের খবর, সম্প্রতি আসিফের বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা আদায়ের একটি অভিযোগ জমা পড়েছিল সম্প্রতি। সেই মামলাতেই তিনি গ্রেফতার হয়েছেন বলে খবর। মঙ্গলবার বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহবনীতে তার জন্মভিটেতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন প্রসঙ্গে পূর্বতন সরকারের সমালোচনা করেন তিনি। এও অভিযোগ করেন, শুধুমাত্র নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক বিজেপি কর্মীকে অত্যাচারিত হতে হয়েছে। তাদের অনেকে মিথ্যা মামলায় জেল খেটেছেন। শুভেন্দুর আরও অভিযোগ, 2024 সালে লোকসভা ভোটের আগে কেশপুরে সভা করতে বাধা পেয়েছিলেন তিনি। শেষমেশ তিনি সভা করে ছেড়েছেন, কিন্তু লোকজনকে আটকানো হয়েছিল। ওই সমস্ত পুরনো মামলা ঘেঁটে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, বিজেপি কর্মীদের যত মামলায় ফাঁসানো হয়েছিল সেগুলো প্রত্যাহার করতে হবে। মঞ্চে উপস্থিত থাকা পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আমি ওদের জেলে দেখতে চাই, তবে 24 ঘন্টা কাটতে না কাটতে তৃণমূলের টয়ের গ্রেফতারি তাৎপর্যপূর্ণ। সংসদে বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দুপুর 3টে থেকে বৃহস্পতিবার দুপুর 3টে পর্যন্ত সংসদে থাকার কথা জানিয়েছেন শাহ নিজেই। এই সময়ের মধ্যে বিরোধীদের তোলা প্রশ্নের জবাব দিতে তিনি রাজি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহী আশ্বাসেও অবশ্য সন্তুষ্ট নন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা বলেন, উনি কি বলবেন আমরা তা নিয়ে আগ্রহী নয়। প্রসঙ্গত নিটকাণ্ডের প্রতিবাদে হওয়া দিল্লির ছাত্র বিক্ষোভে পুলিশি দমনপীড়নের অভিযোগ তুলেছে বিরোধীরা। শান্তিপূর্ণ প্রতিবাদে ছড়া গুলি চালানোর অভিযোগ উঠেছে দিল্লি পুলিশ এবং র্যাফের বিরুদ্ধে। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের কৈফিয়ত দাবি করে বিরোধীরা। এর পাশাপাশি অযোধ্যা রাম মন্দিরে প্রণামী চুরি নিয়েও সুর চড়িয়েছেন বিরোধী দলগুলি। বুধবার শাহ জানান, আলোচনা চেয়ে বিরোধীদের চিঠি দেওয়া উচিত। শাহ বলেন যে বিরোধীরা চিঠি লিখে জমা করুন। আজ দুপুর 3টে থেকে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। আগামীকাল দুপুর 3টে পর্যন্ত এই বিষয়ে আমি আলোচনা করতে প্রস্তুত, যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। বিরোধীরা কোর্টে বল ঠেলে শাহ বলেন, তাদেরই ঠিক করতে হবে যে তারা আলোচনা চান নাকি অচলাবস্থা চালিয়ে যেতে চান। বিরোধীদের অভিযোগ, সংসদে না এসে পালিয়ে বেড়াচ্ছেন শাহ। এই অভিযোগ নস্যাৎ করে দিয়ে শাহ বলেন, অধিবেশন শুরু হওয়ার পর আমি প্রতিদিন সংসদে এসেছি, আমার ঘরে থেকেছি, কিন্তু বিরোধীরা যদি সংসদের অধিবেশন চলতে না দেন তাহলে করার কি থাকতে পারে। শাহের বক্তব্যের প্রেক্ষিতে রাহুল বলেন, ছাত্রদের উপর কে গুলি চালালো, ব্রেক লাগানো লাঠি দিয়ে ছাত্রদের মারা নির্দেশকে দিল। যদি অমিত শাহ নির্দেশ দিয়ে থাকেন তাহলে তার পদত্যাগ করা উচিত। একই সঙ্গে তার সংযোজন, গত 20 দিন ধরে অমিত শাহ নিখোঁজ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো সাহস নেই, তিনি সংসদে আসতে পারছেন না। শাহের বিবৃতি দাবি করে সংসদের ভিতরে বাইরে বিরোধীরা লাগাতার বিক্ষোভ দেখিয়ে গেলেও এখনও পর্যন্ত সংসদের অধিবেশনে যোগ দেননি শাহ। বিরোধীদের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে শাহ বিবৃতি না দিলে তারা সংসদে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় যোগ দেবে না। এই আবহে গত সোমবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু
জানান, ছাত্র বিক্ষোভে পুলিশি অত্যাচারের অভিযোগের প্রেক্ষিতে সংসদের বক্তব্য পেশ করবেন শাহ। রিজিজু জানান, পড়ুয়াদের সাথে সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত সরকার। বিরোধীরা যে প্রশ্নগুলি তুলেছে সেগুলি জবাব দেওয়ার বিষয়ে আশ্বাস দেন তিনি। তবে আলোচনার সময় সংসদের অস্থিরতা না তৈরি করার জন্য বিরোধীদের অনুরোধ করেন রিজিজু। অযোধ্যা রাম মন্দিরের সর্বোচ্চ কার্যনির্বাহী প্রশাসক বা সিইওর চাকরি বেতন নিয়ে কোনো সমস্যা হবে না, তবে কিছু শর্ত আছে। তা হলো ধর্মপ্রাণ হিন্দু কিনা কিংবা নিরামিষ খান কিনা জানাতে হবে। সিইও পদের জন্য প্রাথমিকভাবে 18 জনের নাম বাছাই করেছে রাম মন্দিরের প্রশাসনিক দিকটি দেখভাল করা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। মঙ্গলবার প্রথম দফায় 10 জনের ইন্টারভিউ নেওয়া হয়, বাকি 8 জনের ইন্টারভিউ নেওয়া হবে বুধবার। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইন্টারভিউতে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে চাকরি প্রার্থীদের। রাম মন্দিরের একটি সূত্রের দাবি, চাকরি প্রার্থীদের গুগল ফর্মে কয়েকটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। সেখানে তাদের ধর্মীয় বিশ্বাস, প্রশাসনিক অভিজ্ঞতার বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। প্রশ্ন করা হচ্ছে, চাকরি প্রার্থী কি টিকে রাখেন, পইতে পারেন নিরামিষ না আমিষ, কোন ধরনের খাবার খান, মদ্যপান করেন কিনা তাও জানতে চাইছে চাকরি প্রার্থীদের। এর পাশাপাশি পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা এবং পরিবারের সদস্যদের নিয়েও সবিস্তার তথ্য যাচাই করা হয়েছে। চাকরি প্রার্থীদের ভিড় নিয়ন্ত্রণে দক্ষতা কতটা ইন্টারভিউ তা যাচাই করে দেখছেন মন্দির কর্তৃপক্ষ। প্রভু রামের প্রতি চাকরি প্রার্থীর বিশ্বাস এবং রাম মন্দিরের ধর্মীয় এবং সামাজিক গুরুত্ব নিয়ে সংশ্লিষ্ট ভক্তের দৃষ্টিভঙ্গি কী তাও জানতে চাওয়া হচ্ছে। রাম মন্দির চত্বরের উত্তরাংশের বন্ধ ঘরের মধ্যে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। ইন্টারভিউ নিচ্ছে বিশেষ বাছাই কমিটি। এই কমিটির সদস্যরা হলেন প্রাক্তন বিচারপতি প্রমোদ কোহলি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী এবং বিজ্ঞানী ও সিদ্ধি সাইবাবা ট্রাস্টের প্রাক্তন চেয়ারম্যান সুরেশ হাওয়ারে। সকাল 9টা থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। মাঝে কিছুক্ষণের বিরতির পর দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ফের আর এক দফা ইন্টারভিউ চলছে। একজন চাকরি প্রার্থীকে 25 থেকে 30 মিনিট প্রশ্ন করা হচ্ছে। ট্রাস্টের অন্তর্বর্তী সাধারণ সম্পাদক কৃষ্ণমোহনও ইন্টারভিউর সময় উপস্থিত থাকছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধর্মপ্রাণ হিন্দুই রাম মন্দিরে সিইও পদে বসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তাকে নিরামিষাশী হতে হবে, বয়স হতে হবে 50 থেকে 70 বছরের মধ্যে। সম্প্রতি রাম মন্দিরের বড়সড় আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। জুন মাসে মন্দিরের দানবাক্স, অনুদানের টাকা, সোনাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে গড়মিলের অভিযোগ সামনে আসে। তারপরেই প্রথমবার পূর্ণ সময়ের সিইও নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাস্ট। নতুন সিইওর হাতে মন্দিরের প্রশাসন, পরিষেবা এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক কর্মকাণ্ড দেখভালের দায়িত্ব থাকবে। সিইও পদের জন্য সারা দেশ থেকে 5,300-রও বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে 18 জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়।